দেখুন, একটা দলের কোনো মতাদর্শ না থাকলে শুধুমাত্র ক্ষমতা আর অর্থের লোভে চলা সেই দল যে কত ঠুনকো হয় তার উদাহরণ তৈরি করলো তৃণমূল। দেখুন, 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর 2016 থেকে 5 বছর বিধানসভায় সিপিএমের তো কোনো প্রতিনিধি ছিল না, আর এখন মাত্র একজন বিধায়ক। কিন্তু গত 15 বছরে রেজ্জাক মোল্লা, ছায়া দলুই, রফিকুল ইসলামের মতো হাতে গোনা কয়েকজন, করে গোনা যায় এই রকম কয়েকজন তৃণমূলে যোগ দিলেও সিপিএম দলটা কিন্তু কোনো অবস্থায় উঠে যাওয়ার মতো পরিস্থিতি বা অস্তিত্বের সংকটে পড়েনি। আমার মনে পড়ছে 2013 সালের 21শে জুন আমাকে দেয়া এই স্টুডিওর সাক্ষাৎকারে সিপিএম নেতা গৌতম দেব বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা চালাতে পারবেন না, পার্টি ধ্বংস হবে, তার সব উপসর্গ দেখা যাচ্ছে, ওই পার্টি ভাগ হবে। সেদিন আমি গৌতম দাকে হেসে বলেছিলাম, এটা আপনার উইশফুল থিঙ্কিং। কিন্তু আজ এই 3রা জুন দাঁড়িয়ে এক্স্যাক্টলি সেটাই হচ্ছে। বিদ্রোহের আগুনে কার্যত ছারখার হচ্ছে তৃণমূল। আমি একবার দেখে নিই কি বলেছিলেন সেদিন গৌতম দেব। Neither she can run the state nor she can run the party. পার্টি ধ্বংস হবে, তার সমস্ত সিমটম দেখা যাচ্ছে, আপনার পার্টি ভাগ হবে। আমি অবশ্যই অনির্বাণ বন্দ্যোপাধ্যায় মমতাপন্থী তৃণমূলের বা কালীঘাট তৃণমূলের প্রতিনিধি হিসেবেই এসেছেন অফিসিয়ালি। আমি অনির্বাণের কাছে যাব যে তৃণমূলে তাহলে কি আমরা ধরবো যে একমাত্র সিমেন্টিং ফ্যাক্টর ছিল ক্ষমতা, যেই ক্ষমতা চলে গেল অমনি দলটার হাল হলো এই রকম 1 মাসের মধ্যে, এবং যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টার প্লাকার করে তারা জিতলেন, তারা কার্যত তোমরা বলতেই পারো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত বিরুদ্ধচারণ করলেন। দেখুন, দলটার হাল এরকম কিছু হয়নি। বিধানসভার অন্দরে বিধায়ক দল তারা কোথাও গেছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন, তার নেপথ্যে কি কি কারণ আছে সেগুলি প্রকাশ্যে আসবে, ইত্যাদি সবই হবে। আপনি রামায়ণের উদাহরণ দিচ্ছিলেন, আপনাকে একটা কথা বলি শোভনদা, বিভীষণ আপাতভাবে তিনি ধর্ম রক্ষার জন্য রামের দিকে গেছিলেন, রাবণ রাজই বলা হয় আজও, কিন্তু বিভীষণকে কিন্তু ঘর শত্রু বিভীষণ বলা হয়। আজও দাক্ষিণাত্যে রাবণ নাম সন্তানের মায়ে বাবারা দেয়। একজন বিখ্যাত আমাদের ফুটবল প্লেয়ার খেলতে আসে, রাবণের মন্দির আছে, রাবণের পুজো হয়, অর্থাৎ রাবণ যিনি তার লড়াই করেছেন মাথা ঝোঁকাননি। বিভীষণ আপাত দৃষ্টিতে ধর্মরক্ষার অজুহাত কারণ যাই বলুন দেখিয়ে তিনি কিন্তু বেইমানি করেছিলেন। ইতিহাস কোনোদিন বেইমানদের ক্ষমা করে না। আজকে আমি বলছি একটা দল, এক সেকেন্ড প্লিজ, ওর মানে মধ্যিখানে নয়, একটা দল যদি বেছে বেছে বিভীষণদের নেয় এবং ক্ষমতা থেকে চলে যাওয়ার পর দেখা যায় যে সংখ্যাগরিষ্ঠ বিভীষণ, আমি সংখ্যার হিসেবে 80-র মধ্যে প্রায় 60 জন তোমার পরিভাষা অনুযায়ী বিভীষণ হয়, সে দায় তো দলের। দেখুন, মানুষের ওপর বিশ্বাস করাটা পাপ নাকি বিশ্বাসঘাতকতা করাটা পাপ? এখানে পরিষ্কার একটি সমাজে চলতে গেলে, ধরুন আমার বাড়িতে যদি ধরা যাক আমি 10 জন পরিবারের সদস্য নিয়ে থাকি, আমি যদি বাকি 9 জনের ওপর বিশ্বাস করি, ধরুন আমার মা যে রান্না করে, আমি যদি বিশ্বাস করি মা আমার রান্নাটা ভালোভাবে করে দেবে, তিনি যদি সেখানে কোনোদিন সেটা না করে বিষ মিশিয়ে দেন, দোষটা তার না, দোষটা আমার। ঠিক, কিন্তু আমি বলছি যে এই নৈতিকতার পাঠটা অনির্বাণ সেই দিন তোমরা কেন দাওনি যখন তোমরা একের পর এক অন্য দল থেকে নিয়েছো? সেই দলগুলো তো তাদের কাছে বিশ্বাসঘাতকতা করেই নিয়েছো, বরণ করে নিয়েছো। মমতা বন্দ্যোপাধ্যায় বেশিরভাগ ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় গলায় উত্তরীয় পরিয়ে নিয়েছেন। ঠিক, তোমরা দিনের পর দিন তোমার পরিভাষায় ন্যারিশ করেছো, ঠিক, অন্য দল থেকে নেওয়া, আর আবার আমাদের দল থেকে অন্য কেউ নিচ্ছে। দেখুন, দল বদলের বিষয়টাকে আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন, খুব অত্যন্ত আদর্শ নীতি নৈতিকতার জায়গা থেকে কেউ করলো সেটা আলাদা, শুধুমাত্র ক্ষমতার স্বার্থে কেউ করলো একদম আমি ব্যক্তিগত জায়গা থেকে বলছি। কিন্তু বিষয় প্রশ্নটা আমার ব্যক্তিগত নয়, আমি বলছি তৃণমূল নিলে তারা বেঈমান নয়, আর তৃণমূল থেকে গেলে সে বেঈমান। তৃণমূল থেকে কেউ যাবে কি যাবে না সেটা এখানে বিচার্য নয়। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে বিশ্বাসঘাতকতা এরা করছেন, এরা বলছেন আপনি পরামর্শ দেবেন। উনি কি পরামর্শ দিয়েছিলেন বিশ্বাসঘাতকতা করবার? উনি কি বলেছিলেন ভাই তোমরা চলে যাও? উনি কি বলেছিলেন তোমরা নিজেদের মতো? আসলে তো নিজেদের মতো নয়, নেপথ্যে খেলাটা কে বা কারা খেলছে এটা আমরা স্পষ্টভাবে জানি। এবং একটা কথা বলি সুমনদা, গতকালের কর্মসূচিতে আমি নিজে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবেগ, তার যে পলিটিক্যাল ইকুইটি যেটা তিনি তৈরি করেছেন রক্ত ঘাম দিয়ে, 30 বছর 40 বছর ধরে তিনি যেটা করেছেন, আজকে সরকারের সমস্ত বাধা সত্ত্বেও মানুষের আবেগ তার সঙ্গে আছে। আমি সরাসরি চ্যালেঞ্জ করছি, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি না, আমি সরাসরি চ্যালেঞ্জ করছি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হন বা বাকি যারা আছেন তারা জমায়েত ডাকুন। আমরা মানে মমতা বন্দ্যোপাধ্যায় জমায়েত ডাকবেন এবং সরকার কাউকে বাধা দেবে না।
অনুমতি দেবে কর্মসূচির, আপনি দেখে নেবেন। অনির্বাণ, জমায়েতের তো প্রশ্ন নয়, ভোটে তো লোকে পর্যদস্ত করেছে, তার থেকেও বড় কথা তুমি নৈতিকতা বলছো না। আমি তোমার কাছেই যাচ্ছি, কিন্তু আমায় তুমি বলো কোন বেইমানি বা কোন নৈতিকতার বিচারে আমি বিধায়ক আমি নেই আর তার হয়ে আমি সই করে দিচ্ছি, এটা মানে আমি বলছি ক্রিমিনাল অফেন্স, জালিয়াতি তো বটেই, এটা নৈতিক কাজ হয়েছে। বুঝলাম, দেখুন যদি এমন হতো যে 30 জন, যেখান থেকে এই গোটা বিতর্ক আমি আসছি যে 30 জন বিধায়ক লাগে তো প্রধান বিরোধী দল হতে, যদি এমন হতো যে আমাদের 27 জন আছে, 3 জন নিয়ে শিওর না করে দিলাম, আরে আছেই তো 80 জন, আপনি 3টে সই নিয়ে এত কথা বলছেন, সেটা নিয়ে তদন্ত হতো। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি এটা বলছেন যে ওই 3টে সইয়ের জন্য আমি খালি 60 জন মিলে আমি আলাদা দল করে নিলাম? হ্যাঁ, কিন্তু একটা দল যদি সংগঠিতভাবে জালিয়াতি করে, আমি আসছি, যদি সংগঠিতভাবে জালিয়াতির কথা বলেন, একটু আগে অন্য দল থেকে নেওয়া ইত্যাদির কথা বলছিলেন, তৃণমূলের বিরুদ্ধে সরকার চালানোকালীন বিভিন্ন অভিযোগের কথা বলছিলেন, টিকিটটা নেওয়ার সময় কেন মনে পড়েনি? এই 60 জন বিধায়কের নীতি নৈতিকতা আজকের দিনে জেগে উঠলো। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে শোটা দেখছেন কিনা, আমি স্পষ্টভাবে এখানে ঘোষণা করছি, শেষ দিন পর্যন্ত ওনারা রাজনীতির ময়দানে দিদি যদি থাকেন, আমরা থাকবো, আমাদের কিচ্ছু নেই, আমার ব্যক্তিগতভাবে কিচ্ছু নেই, না আছে ক্ষমতা, না আছে পয়সা, না আমার কিচ্ছু নেই, কিন্তু আমি বেঈমান নই। আমার এইটুকু আত্মসম্মান বোধ আছে যে আমাকে ন্যূনতম সুযোগ করে দিয়েছে মানুষের কাছে পরিচিত হওয়ার, আমি তার সঙ্গে বেঈমানি করতে পারবো না। আমি তৃণমূল যখন 15 বছর ক্ষমতায় ছিল, আপনি জানেন সুমন, আমি কিন্তু কোনো সেই অর্থে কোনো পদে ছিলাম না, আমি 1 পয়সা কামানো দূরের কথা, যা করেছি নিজের মতো করে করেছি। আজকে দল হয়তো ক্ষমতা থেকে চলে গেছে, জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, আমি আজও বলছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ে থাকবেন, আমরা তার পাশে থাকবো, কিচ্ছু পাওয়ার জন্য নয়, শুধু এটা প্রমাণ করার জন্য যে মানুষ সবাই বেঈমান হয় না, সবাই। কিন্তু আমি বলছি সমীরদা, একটা দলে 3/4 যদি চলে যায়, কেন এই আইনটা হয়েছিল যে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক যদি একটা দিকে চলে যায়, অবশ্যই সেইটাকে দল মানতে হবে। আমি বলছি তুমি বেঈমান বলতে পারো, গায়ের ঝালা মেটাতে পারো, আমার কোনো অসুবিধা নেই, এবং সত্যিই তো ওর একটা জায়গায় আমি একমত যে তারা কেন টিকিট নেওয়ার সময় ভাবেনি। আমি বলছি কিন্তু সংখ্যাটা হচ্ছে 2/3 মেজরিটি, একটা দল ছেড়ে গেছে, তাকে আসল দল 3/4 মানতে বাধ্য। যদি 3/4 দলের 3 ভাগ 4 ভাগের 3 ভাগ চলে যায়, সেটাই আসল দল 1। কিন্তু পাশাপাশি ওর প্রশ্নের পাশাপাশি আরেকটা প্রশ্নও থাকবে, দল তাহলে টিকিট দিয়েছিল কেন, ওর নৈতিকতার বিচারেই। সমীরা দেখো, পরিষ্কার অনির্বাণ যেটা বললো, এখানে দুটো দিক আছে। ওনারা কেন টিকিট নিয়েছিলেন ওনারা বলতে পারবেন, আর এটা আমরা কেউ বিশ্বাস করি না। যারা এই 60 জন অন্যভাবে গেছেন, তারা কেউ ধোয়া তুলসী পাতা, এটা বাংলার মানুষ বিশ্বাস করে না, একদম বিশ্বাস করে না। প্রত্যেকেই মানুষের উপর অত্যাচার করেছে, প্রত্যেকে চুরি থেকে আরম্ভ করে সমস্ত কেসে জর্জরিত। আমি জানি না আজ থেকে 7 দিন পরে এই 60 জনের মধ্যে কতজন আবার অ্যারেস্ট হয়ে যাবে বিভিন্ন চুরি এইসব কারণে, তখন ওই 60 জন থাকবে না 4 জন থাকবে, এটা কিন্তু আমরা জানি না। দ্বিতীয় কথা, অনির্বাণ একটা কথা বললো, শুনতে খুব ভালো লাগলো, কিন্তু কথাটা সত্যি কথা নয়। ও বললো যে 60 জন গেছে, তারা যদি বিভীষণ হয়, তাহলে যে 4 জন আছে, কথার কথা, কালীঘাটে, তারা রাবণ একদম নয়। রাবণকে ছোট করতে পারো না তুমি, উনি রাবণ নয়, রাবণ ডিসঅনেস্ট ছিল না, রাবণ কাউর থেকে তোলেনি, রাবণ কখনো মানুষকে এইভাবে অত্যাচার করেনি। যারা করেছে তৃণমূলের, যারা ইভেন তুমি জানো সিম্বলটা, আমি নিজে খবরের কাগজে বলছি, সিম্বলটা অবধি চুরি করা, একজন শিল্পীর আঁকা, সেটা ওনার আঁকা নিয়ে চালানো হয়েছে, সেই শিল্পীকে কোনোদিন স্বীকৃতি দেওয়া হয়নি। এগুলো কোনো এগুলো তোমার কাছে ইস্যু না হতে পারে, তুমি বললে মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে, একদম না। আরেকটা জিনিস আপনাকে বিশ্বাস করতে হবে না, আমি বলি না, আমি একটা কথাটা শেষ করে দিই। আচ্ছা আচ্ছা, কেউ একজন এক সেকেন্ড প্লিজ, ডোন্ট মাইন্ড। এই যে বললো না যে এদের বিশ্বাস, তুমি ভাবো তো, আমি যদি উল্টোটা বলি যে মমতা ব্যানার্জির গোয়েন্দা রিপোর্ট, অভিষেক ব্যানার্জির এই সেনাপতিগিরি, তারা বুঝতে পারলো না যে এই 60 জন এরম করতে পারে? তারা বুঝতে পারেনি। কেন বুঝতে পারেনি? তাহলে নিজের দলের লোককে যে বোঝে না, সে বাংলার মানুষকে কোনোদিন বোঝেনি। বাংলার মানুষ যে তাদের উপর ক্ষেপে আছে, তারা কোনোদিন বোঝেনি। আমি একটা লাইন বলি, সেটা হচ্ছে, দেখুন, যে কোনো রাজনৈতিক দল তার মূল জোরের জায়গা তার নির্বাচিত বিধায়ক সাংসদরা হন না, তার মূল জোরের জায়গা তাদের প্রতি মানুষ, কর্মী, সাধারণ মানুষের যে আবেগ। আমি আবারও আপনাকে বলছি, সেই আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে। আমি আজকের দিনে দাঁড়িয়ে সুমন এখানে বলতে পারি, একটাই প্রশ্ন আবার থাকে, তাহলে 15 বছর ধরে অন্য দলের মানুষকে নিয়েছো কেন? নির্বাচিত জনপ্রতিনিধিদের তৃণমূল ভাঙিয়েছে কেন? এই প্রশ্নটার এখনো কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। ভাঙানো আমাদের দল থেকেও ভাঙানো হয়েছে,
কোথায় কে ভাঙিয়েছে? বিজেপি কি আমাদের দল থেকে ভাঙায়নি? শুভেন্দু অধিকারীকে সায়ন্তন দা চোর বলেনি? আজকে যে অবশ্যই বলেছে, কিন্তু এখানে হচ্ছে আজকে নৈতিকতার কোষ্ঠী পাথরে তোমরা মাপছো, দল বদলকারীদের বেঈমান বলছো। দিনের পর দিন এই বেঈমানদের কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে উত্তরীয় পরিয়ে গ্রহণ করা হয়েছে। বলুন, সায়ন্তন দা তো জীবনে বিজেপি ছাড়েননি। উনি বিজেপির জন্য যা পরিশ্রম করেছেন, আজকে উনি কেন মন্ত্রী নন? কেন উনি কেন মুখ্যমন্ত্রী নন? কেন সেটা অনির্বাণ ব্যানার্জি ঠিক করে দেবে। উনি কেন মন্ত্রী নন? যদি নীতি নৈতিকতার প্রশ্ন এত উঠছে, তো তাহলে যে তৃণমূলের প্রতি এত রাগ, বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে এত কিছু করেছে, কিন্তু আমি বলছি তৃণমূল দল বদলের ট্রেনটাকে একেবারে মূল ধারায় নিয়ে এসেছে। এর আগে লক্ষ্য করুন, 34 বছরে বামেদের বিরুদ্ধে অনেক কিছু বলার আছে, দিনের পর দিন ঘটনা হয়েছে, গণহত্যার ঘটনা হয়েছে, মানুষের প্রাণ গেছে, কিন্তু কেউ একজন বলতে পারবেন যে বামেরা দল বদলকে বৈধতা দিয়েছেন? কোনো জেলা পরিষদে বামেরা শূন্য আছেন, সরাসরি জেলা পরিষদ দখল করেছে। মালদা মুর্শিদাবাদে দিনের পর দিন কংগ্রেস ভাঙিয়ে, মানে শূন্য থেকে জেলা পরিষদ দখল করেছে তৃণমূল কংগ্রেস। কোথায় গেলেন সেই নৈতিকতার ধ্বজাধারীরা? আমি এইখানে আমার পরের প্রতিবেদনটা রাখবো, একেবারে পরিষ্কার কথায় বলতে হবে যে এই ভাঙনের শুরুটা হয়েছিল, আবার বলছি, নৈতিকতার প্রশ্ন কালীঘাট তৃণমূল বা অনির্বাণ তুলতেই পারেন, সেটা তারা এবং বিদ্রোহীরা বুঝে নিন, কিন্তু এই ভাঙনের শুরুটা হয়েছিল একটা নিখাত জালিয়াতি দিয়ে, যেটা সম্পূর্ণ ক্রিমিনাল অফেন্স। নিঃসন্দেহে তদন্তকারী সংস্থা এবং আদালতে তার বিচার হবে। দেখুন, তাঁদের হাত ধরে সামনে এসেছে তৃণমূলের সই জালিয়াতি। নিজেদের বিধায়করাই পর্দা ফাঁস করেছে প্রাক্তন শাসক দলের। তৃণমূল শীর্ষ নেতৃত্ব তড়িঘড়ি তাঁদের বহিষ্কার করলেও এবার সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার হাত ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া তৃণমূল ভেঙে তৈরি হলো নতুন তৃণমূল। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এখানে রয়েছি। 58 জন বিধায়ক আজকে এই সিদ্ধান্ত নিল অ্যাসেম্বলিতে, এটাই প্রিন্সিপাল অপোজিশন হয়ে দাঁড়ালো। তৃণমূলের সই জালিয়াতির পর্দাফাঁস করেছেন তৃণমূলের টিকিটে জয়ী হওয়া উলুবেড়িয়া পূর্বের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালের বিধায়ক সন্দীপন সাহা। শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হবেন, এই মর্মে একটি প্রস্তাব নিয়েছিল তৃণমূল। দলের বিধায়কদের সই সহ সেই প্রস্তাব জমা দেওয়া হয় বিধানসভায়। সূত্রের খবর, সেখানে কয়েকজন তৃণমূল বিধায়কের সই নিয়ে বিধানসভার অফিসারদের সন্দেহ হয়। এ নিয়ে বিধানসভার সচিবের তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানানো হয়। তদন্তে সিআইডির হ্যান্ডরাইটিং এক্সপার্টদের সাহায্য নেয় পুলিশ। গত সোমবার খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সই জালিয়াতির অভিযোগ নিয়ে সরব হন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা, যে দুই বিধায়ক হাটে হাঁড়ি ভেঙেছেন, তাদের নাম প্রকাশ্যে আনেন খোদ মুখ্যমন্ত্রী। দুজন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন তড়িঘড়ি তৃণমূল থেকে বহিষ্কার করা হয় দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে, কিন্তু তাঁরা বুঝিয়ে দেন এতে তাঁদের কিচ্ছু যায় আসে না। এর চেয়ে নিয়ম বহির্ভূত অনৈতিক কাজ হতে পারে কি? হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করা, সেটা আমি এবং ঋতব্রত ব্যানার্জি করেছি। কি অভিযোগ করেছিলেন? কাউকে না কাউকে, somebody has to bell the cat. এরই মধ্যে বুধবার রাজনীতিতে নতুন চমক। তৃণমূল যাকে বহিষ্কার করেছিল সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই বিরোধী দলনেতা হিসেবে সমর্থন করলেন তৃণমূলের 58 জন বিধায়ক, আর ডেপুটি লিডার হলেন সন্দীপন সাহা। এই টালমাটাল পরিস্থিতিতে সংগঠনে আমূল বদলের সিদ্ধান্ত নিল তৃণমূল। দলের তরফে জানানো হয়েছে, রাজ্য, জেলা, ব্লক স্তর সহ তৃণমূলের সব কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আজ যদি শুধু বিরোধী দল তৃণমূলই ভেঙে খান খান হলো না, তছনছ হলো তৃণমূলের মুসলিম জীবন কাঠিও। 4 মে বিধানসভা ভোটের ফল বেরোনোর পর প্রথম দেখা যায় যে তৃণমূলের মুসলমান ভোটে ধস নেমেছে। 24 মে ফলতার ফল ঘোষণার পর দেখা গেল তৃণমূলের থেকে মুসলিম ভোট এতটা সরে গেছে যে তৃণমূল প্রার্থী 4র্থ স্থানে চলে এসেছে। আর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরে গিয়ে বিদ্রোহী শিবিরে নাম লেখালেন তৃণমূলের 50% মুসলমান বিধায়ক। তৃণমূলের 34 জন সংখ্যালঘু বিধায়কের মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে একেবারে স্বাক্ষর করে অনেকে উপস্থিত থেকে সমর্থন করলেন, সেই সংখ্যাটা 17 জন। দেখুন, রাজনীতি হলো সম্ভাবনার শিল্প, কখন কি হয় কেউ বলতে পারে না, কিন্তু এখন যা পরিস্থিতি সেটা দেখে মনে হচ্ছে তৃণমূলের এই ভাঙনে বিজেপির অবস্থান আরও শক্ত হলো। অনেকেই মানছেন যে 2026-এর বিধানসভা ভোটে প্রথমবার পশ্চিমবঙ্গে হিন্দু ভোট এইভাবে একজোট হয়েছে।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস বলে সেই 52 থেকে 2026 পর্যন্ত অধিকাংশ নির্বাচনে মুসলমান ভোট যাদের দিকে থাকে সেই দলই ভোটে জিতেছে। এই ধারণা এবার পুরোপুরিভাবে ভেঙে গেল। আর তিনি যাই করুন না কেন মুসলমানরা তাকে কোনোদিন ছেড়ে অন্য কোথাও যেতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দম্ভ চুরমার হয়ে গেল। আগামী দিনে রাজ্য রাজনীতি এবং রাজ্য বিধানসভার এই চেহারা যদি থাকে, আজকের যে চেহারা মোটামুটি আভাস পাওয়া যাচ্ছে, তাহলে মুসলমান ভোট ভাগ হয়ে যাবে কালীঘাট তৃণমূল, বিদ্রোহী তৃণমূল, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, বিধানসভার বাইরে মিম বা হুমায়ুনের বিধানসভার ভেতরে আমজনতা উন্নয়ন পার্টির মধ্যে। তার ফলে কি হচ্ছে, মুসলমান ভোট আর নির্ণায়ক শক্তি হবে না এক, এবং এই গোটা ভাগাভাগিটায় আখেরে লাভ হবে বিজেপি। আমি প্রথমে প্রতিবেদনটা দেখাবো, তারপর সায়ন্তন বসুর কাছে আসবো। দেখুন, ভোটে বিপর্যয় আর তারপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অগ্রাহ্য করে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিধায়করাই গড়লেন আসল তৃণমূল। এই পশ্চিমবঙ্গ অষ্টাদশ বিধানসভার ভেতরে হাসপুদের প্রতীকে যারা জিতেছেন তার মধ্যে 2/3 বেশি বিধায়ক হচ্ছে আমরা। পার্লামেন্টারি নর্মস যা রয়েছে, আমরা তো নর্মস, পার্লামেন্টারি নর্মস অনুযায়ী উই আর দ্য রিয়েল প্রিন্সিপাল অপোজিশন হিয়ার। আমরা এখানে হাউসে স্বাভাবিকভাবে এই 60 জনই হচ্ছে প্রিন্সিপাল অপোজিশন, তো বাকি 20 জনের কোনো দায়িত্ব আমরা এই মুহূর্তে নিতে পারবো। বিদ্রোহী বিধায়কদের তালিকায় কে নেই? জাভেদ খান, অরূপ রায়, আখরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, গোলাম রাব্বানি, রথিন ঘোষ, চন্দ্রনাথ সিনহা, শিউলি সাহার মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হাফ ডজনের বেশি মন্ত্রী ছাড়াও বীরভূমের কাজল শেখ, বর্ষিয়ান বিধায়ক সমর মুখোপাধ্যায়, ইমানি বিশ্বাস, নিয়ামত শেখ, গুলশান মল্লিক, প্রসূন বন্দ্যোপাধ্যায়, তৌসিফ উর রহমানের মতো বিধায়করা রয়েছেন। মিটিংয়ে ডেকেছে, ডেকেছে, চিঠি দিয়েছে, ফোন করেছে, সেই কারণে মিটিংয়ে এসেছি। মে মাসের 3 তারিখ অবধিও যে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন শেষ কথা, সেই তাঁকেই এখন নিছক পরামর্শদাতা হিসেবে দেখতে চাইছেন বিদ্রোহী বিধায়করা। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের এই পরিষদীয় দলের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার অনুরোধ জানাচ্ছি। তিনি অ্যাডভাইস করুন, উপদেষ্টা হিসেবে থাকুন, আমাদের কাজ করতে দিন। 2011 সাল থেকে তৃণমূলকে ঢালাও ভোট দিয়েছে মুসলিমরা। মুসলিমদের স্থায়ী ভোট ব্যাংক হিসেবে ধরে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবারের ভোটে তার সেই ধারণা ভেঙেছে। মুসলমানদের একটা বড় অংশ এবার সিপিএম, কংগ্রেস কিংবা বিজেপিকে ভোট দিয়েছে। এরপর ফলতার পুনর্নির্বাচনও দেখিয়ে দিয়েছে মুসলমান ভোটাররা তৃণমূলের স্থায়ী সম্পত্তি নয়। প্রায় 30% সংখ্যালঘু ভোট থাকা ফলতায় জামানত জব্দ হয়েছে তৃণমূলের। ক্ষমতার কাছাকাছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নেই, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাস্তে মুসলিম যারা জনগোষ্ঠী তারাও ক্রমশ তার হাত থেকে সরে আসছে। তারা মনে করছে তৃণমূল কংগ্রেসের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস, তার থেকে সরে আসলেই তারা নিরাপত্তা পাবে বলে মনে করছে তারা। বুধবার দেখা গেল তৃণমূল বিধায়কদের বড় অংশ বিরোধী দলনেতা বেছে নেওয়ার ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দকে মানলেন না। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের 80 জন বিধায়কের মধ্যে মুসলিম বিধায়কের সংখ্যা 34 জন। বুধবার তার মধ্যে 17 জনই আসল তৃণমূল হিসাবে নিজেদের দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো পথে হাঁটলেন। আমরা ভেবেছিলাম মুসলমান সত্তার একটা জাগরণ ঘটবে। এখন ব্যাপারটা হচ্ছে মমতার সঙ্গে আর কেউ নেই, কেননা উনি মুসলমানদের প্রতিশ্রুতি দিতেন কিন্তু ওদের হয়ে কিছু করতেন না, ওদেরকে খেপানোর কাজটা করতেন। দল হাতছাড়া, নেতৃত্ব হাতছাড়া, 1.5 দশকেরও বেশি সময় ধরে পাশে থাকা সংখ্যালঘুরাও ধীরে ধীরে পাশ থেকে সরে যাচ্ছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পুঁজি হিসাবে আর থাকলো কি? আশাফুল হোসেন, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশই নেই যে রাজনৈতিক লাভ অবশ্যই বিজেপির। অনির্বাণ খানিকক্ষণ আগে আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, এটা খুব তাৎপর্যপূর্ণভাবে পুরোটা বলল না, যেটা বলল সেটা হচ্ছে এর পেছনে কারা আছে ক্রমশ প্রকাশ্যে আসবে। আমি এই সম্ভাবনাটাকে এই মুহূর্তে সামনে নিয়ে আসছি যে অনির্বাণ বলতে চাইলো, নিশ্চয়ই এটাই বলতে চাইলো যে পেছনে বিজেপির খেলা আছে। আমি বলছি ঠিক এইখানে উল্টো দিক থেকে যেহেতু যাব, সায়ন্তন বসুর কাছে যাওয়ার আগে আমি 2026-এর এই বছর 4 মে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন একবার দেখিয়ে দিই। এ আর উঠে দাঁড়াতে পারবে না, আর তৃণমূল যাতে উঠে ঘাস না খেতে পারে সে কাজটা আমি করব। নতুন সরকারে সব দল থাকবে, তৃণমূলকে কোথাও এর নাম নিশান রাখতে দেব না। 2011 থেকে এমএলএ ভেঙেছেন, তো আপনাদের যে কটা জিতে এসছে কটা থাকে আমি দেখব। সায়ন্তন, আমি বলছি যে এটা তো মুখ্যমন্ত্রী কথা রেখেছেন।
না, এখন তো আমাদের বিরুদ্ধে কেন অভিযোগ হচ্ছে আমি তো বুঝতে পারছি না। তৃণমূল কংগ্রেস তো আছে, তারা কাকে তাদের দলনেতা করবেন সেটা তৃণমূল কংগ্রেসের বিধায়কদের বিষয়, তাদের দলের বিষয়। তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দলনেতা করবেন, না পারভেজ মুশারফকে দলনেতা করবেন, না দাউদ ইব্রাহিমকে পরামর্শদাতা করবেন, এটা তাদের বিষয়। আমরা এর সঙ্গে যুক্ত হচ্ছি কি করে? বিজেপি পার্টির সঙ্গে দূর দূরান্তের সম্পর্ক নেই। স্পিকারের যে ব্যবস্থা সেই ব্যবস্থায় কাজ করেছেন, স্বাভাবিক আছে। এর আগে ইন্দিরা গান্ধী যখন আইন মেনেই হয়েছে, এটা আমি বলতে এর আগে যখন ইন্দিরা গান্ধী কংগ্রেসের নেত্রী হয়েছিলেন, তিনি একইভাবে কংগ্রেস হাইকমান্ডের বাইরে গিয়ে বেশি সংখ্যক সাংসদের নাম জমা করেছিলেন। পিভি নরসিংহ রাও যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন শরদ পাওয়ারের থেকে তার সংসদ সমর্থনের সংখ্যা বেশি ছিল, তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। বিশ্বনাথ প্রতাপ সিংহ যখন দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, চন্দ্রশেখর প্রধানমন্ত্রী পদের দাবিদার ছিলেন। এমপিরা বলেছিলেন আমরা ভিপি সিংকে প্রধানমন্ত্রী চাই, তিনি হয়েছিলেন। এখানে তৃণমূলের বিধায়করা বলেছেন শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমরা নেতা চাই। বিধায়করা যদি বলতেন আমরা দাউদ ইব্রাহিমকে নেতা চাই, তাকে করতেন, আমরা কি করব? আমরা এর সঙ্গে দূর দূরান্তের আমাদের সঙ্গে ঠিকই, কিন্তু কর্ণাটক বা মধ্যপ্রদেশে এইভাবেই এমন ইকুয়েশনটা বিধানসভার মধ্যে সেট হয়েছে যাতে বিজেপির সুবিধা হয়েছে। এখানে তো তৃণমূল এখানে বিজেপি, এখানে যা হয়েছে বিজেপির সুবিধা হয়েছে, এটা তো মানবেন। রাজনৈতিক সুবিধা হবে কি হবে না, হয়েছে কি হয়, আমাদের কাজ জনগণের জন্য। তৃণমূল কংগ্রেস এমন কিছু বিষয় নেই। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সত্যিকারেরই ঘটনা, বিজেপিকে কিছু করার দরকারই নেই। পশ্চিমবঙ্গের জনগণ তৃণমূলকে মোটামুটিভাবে আর ঘাস ফোটাতে দেবে না, এটা জনগণ স্থির করেছেন 4 তারিখ। রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বিতীয়বার বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে হেরেছেন। গত নির্বাচনে হেরেছেন, বলেছিলেন লোডশেডিং করে হেরেছি, আর এবার তো নিজের কেন্দ্রে হেরে গেছেন। কাজে জনগণই তৃণমূলকে তুলে দিয়েছে। 1998 সালে ভারতীয় জনতা পার্টির সহায়তায় তৃণমূল তৈরি হয়েছিল, এটা আমি আপনার শোতে এসে বলেছি। এবং আজকে বিজেপিকে গত গালি দিচ্ছেন, কিন্তু আজকে তৃণমূল উঠে যাওয়ার পেছনে বিজেপির কোনো অবদান নেই। এই অবদানটা পশ্চিমবঙ্গের জনগণের। তার জন্য তারা একদম আমাদের কাছে, তাদেরকে আমরা ধন্যবাদ। আপনি বলছেন তৃণমূলকে আনার পেছনে ছিল, উঠে যাওয়ার পেছনে আমরা নেই, জনগণ তুলে দিয়েছে তাকে। কিন্তু সমস্যা হচ্ছে যে গালি আমরা খাচ্ছি, আমার নাম নিয়ে লাফালাফি হচ্ছে। আরে তৃণমূল কাকে নেতা করবে সেটা তৃণমূলের বিষয়। ঋতব্রত ব্যানার্জিকে করবেন না, পাকিস্তান থেকে নিয়ে আসবেন না, ওইখানে শেখ হাসিনা বসে রয়েছেন তাকে করবেন, তাদের বিষয়। এখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি ওখানে শেখ হাসিনার জায়গা নেবেন কিনা কে জানে কি হতে চলেছে। এটা সার্কাস পার্টি ছিল, মানুষ কয়েকদিন এন্টারটেনমেন্ট দেখছেন বসে বসে যেরকম চলছে। কিন্তু যেটা চিন্তার কথা, যেটা আপনি প্রসঙ্গটা তুললেন, পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি নিজের দলের বিধায়কদের সইজাল হয়েছে। এটা কোনো দল করেনি। অনেক করাপ্ট পলিটিশিয়ান জেলে গেছেন, এর আগে লালু প্রসাদ যাদব মুখ্যমন্ত্রী জেলে গেছেন, অ্যারেস্ট হয়েছেন, সিবিআই তাকে অ্যারেস্ট করেছে, এগুলো সব ঘটেছে। কিন্তু নিজের দলের বিধায়কের সইজাল, মানে এতদিন তো আমরা শুনছিলাম বালি চুরি করেছে, ইট চুরি করেছে, গরু চুরি করেছে, এখন সইও চুরি করছে নিজের দলের বিধায়কের ক্ষমতার বাইরে এসে। শেখ হাসিনার কথা সায়ন্তনদা বলছিলেন, শেখ হাসিনাকে এখানে দিনের পর দিন আশ্রয় বোধহয় কোনো রাজ্য সরকার দেয়নি, যদি আমার খুব ভুল না হয়ে থাকে, স্বয়ং ভারত সরকার দিয়ে রেখেছে। দোষ করেছে নাকি? তাহলে যদি না, নিশ্চয়ই খুব গুণ করেছে, ভালো করেছে। একটা তো দেশের নিরাপত্তা, দেশের ভালো করেছে। তাহলে শেখ হাসিনার দায়, জামাতেরও আপত্তি, তৃণমূলের আপত্তি, শেখ হাসিনার দায় আমাদের ঘাড়ে চাপাবেন না। জামাতেরও আপত্তি, শেখ হাসিনার দায় আমাদের ঘাড়ে চাপাবেন না, ওটা আপনারা নিন। আমি উদাহরণ দিচ্ছি, ওটা কোনো উদাহরণ নয়। দ্বিতীয় কথা সায়ন্তনদা, আপনার নাম নিয়ে, আপনার নাম নিয়ে লাফালাফিতে আপনার কেন এত আপত্তি বুঝলাম না। আমি বলছি আমরা তাই নই, তৃণমূল কাকে নেতা করবে, আপনাকে করবে, আমাকে শেষ করে দিন। শুভেন্দুবাবু বলছিলেন 2011 থেকে আপনারা দল ভাঙিয়েছে। আমি তো মানে আয়রনি হ্যাজ ডায়েড জাস্ট আ মোমেন্ট বিফোর যাকে বলে, ওই 2011 থেকে 2020 অব্দি দল ভাঙানোর প্রধান নেপথ্য ভূমিকায় এই সায়ন্তনদানরা যার দিকে আঙুল তুলতেন তার নামটা কি? আজকে সায়ন্তনদা তার নাম নিয়ে তো আপত্তি কেন বুঝলাম না। আমি এই কারণে বললাম, সায়ন্তনদা তার দলের প্রতি অনেস্ট থেকেছেন। আমি আজীবন বিজেপি, কিন্তু এটা বললেন না কার নির্দেশে, এক সেকেন্ড, কার নির্দেশে করেছিলেন শুভেন্দু অধিকারী? দেখুন, কার নির্দেশে করেছিলেন এটা যদি আপনি পয়েন্ট হিসেবে ধরতে চান, রাজনীতিতে আপনি বলবেন যে আমার নেতা আমাকে বলেছে। এবার সর্বোচ্চ নেতৃত্বের ইঙ্গিত ছাড়া হয় নাকি? হ্যাঁ, তাই হলো তো। তাহলে তাহলে শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়তেন না যদি ওই কমেন্ট তিনি পেতেন, ওই অথরিটি পেতেন। সর্বোচ্চ নেতৃত্ব যখন আপনাকে বললো আপনি দল ছাড়বেন, আপনি ছাড়লেন কেন?
আপনি শুনবেন যখন আপনার ইচ্ছা হবে, শুনবেন না যখন ও আপনার ইচ্ছা হবে না। কি বন্ডেড লেবার নাকি? এক্স্যাক্টলি, তাহলে সে বললো কেন? বন্ডেড লেবার নাকি? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বন্ডেড লেবার নন, শুভেন্দু অধিকারীও বন্ডেড লেবার নয়, আপনিও নন, কেউ নয়, আমরা কেউ নই। আমরা কেউ নই, এক্স্যাক্টলি। আমি কোনো ইন্ডিভিজুয়াল নিয়ে বলছি না, প্রত্যেকেই তো গ্রোন আপস, অ্যাডাল্ট, তো তার নিজের বোধ বুদ্ধি আছে একদম। এবং আমি আপনার শুনলে ভালো লাগবে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস ছেড়েছিলেন তখনও তিনি বন্ডেড লেবার ছিলেন না। নিশ্চিতভাবে। তাহলে যদি দল ভাঙানোর যে কথা শুভেন্দুবাবু নিজে আজকে 2011 থেকে বলছিলেন প্রত্যেকটা খুব খারাপ কাজ হয়ে থাকে, তাহলে তিনি সেটা করেছিলেন কেন? তার কি নীতি নৈতিকতা বোধ ছিল না তখন? না দেখুন, এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আজকে যে প্রশাসন উপহার দিয়েছেন তাকে প্রশাসক হিসেবে মানুষ মানছেন। তৃণমূলের দল ভাঙানো, তৃণমূলের না, তখন তো তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন না, তিনি দলের সৈনিক ছিলেন। সেই হিসেবে তৃণমূলের এক্সপ্যানশনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন হয়তো। কিন্তু সব থেকে বড় যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আসল ঘটনা সেটা নয়। তৃণমূল কংগ্রেস 11 থেকে যত সময় গেছে একটির পর একটি কুশাসনে জড়িয়ে পড়েছে। সেই শুভেন্দু অধিকারী ওই সরকারের মন্ত্রী, সেদিনের পারফরমেন্স আর আজকের গত 1 মাসে মুখ্যমন্ত্রীর পারফরমেন্স কম্পেয়ার করুন, আজকের সরকারের পারফরমেন্স দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এনভায়রনমেন্ট এবং নেতৃত্ব, শুভেন্দু অধিকারীর আচ্ছা প্রশাসক, আমি বলছি সায়ন্তন বলছেন শুভেন্দু অধিকারী প্রশাসক হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে এই মুহূর্তে যে কাজটা করছেন তার জন্য অ্যাপ্রিসিয়েশন। আমি বলছি যে এই অ্যাপ্রিসিয়েশন তো সংখ্যার বিচারে দেখছি তৃণমূল কংগ্রেস করছে। তার কারণ অত্যন্ত গণতন্ত্রের জরুরি একটা কাজ এই সরকার এসে করেছে, সেটা হচ্ছে প্রশাসনিক বৈঠকে, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বিরোধীদের ডাকা হচ্ছে এবং বিরোধীরা আসছেন। আবার আমি সেই সংখ্যাটায় যাব যে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচিতে 8 জন এলেন আর আজকে 20 জন, যার মধ্যে 16 জনকে এই বিদ্রোহী আমি ধরতে পারি। তার কারণ যে চিঠিটা আজকে 58 জনের, সেই চিঠিতে তাদের স্বাক্ষর আছে, কিন্তু 16 জনের বাইরে যে 4 জন, যেমন ববি হাকিম, যেমন কুণাল ঘোষ, যেমন নয়না বন্দ্যোপাধ্যায়, যেমন অশোক দে, তারাও তো গেছিলেন। আমি বলছি তারাও কি প্রশাসক শুভেন্দু অধিকারীকে স্বীকৃতি দিলেন? দেখুন তো। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের নিয়ন্ত্রণ চলে গেছে বিদ্রোহীদের হাতে। বুধবার আরও স্পষ্ট হলো সেই ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মঙ্গলবার ওয়াই চ্যানেলে হাজির ছিলেন মাত্র 8 জন দলীয় বিধায়ক। সেখানে বুধবার শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে হাজির হলেন 20 জন তৃণমূল বিধায়ক। সংখ্যা নিরিখে আসল তৃণমূলের 16 জন বিধায়ক আর মমতাপন্থী তৃণমূলের 4 জন বিধায়ক। ভোটে ভরাডুবির পর মঙ্গলবার প্রথম বড় রাজনৈতিক কর্মসূচিতে পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াই চ্যানেলে ধর্নায় বসেন তৃণমূল নেত্রী। 2 জন বহিষ্কৃতকে বাদ দিলে বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা 78, লোকসভা রাজ্যসভা মিলিয়ে সাংসদ সংখ্যা 42। কিন্তু মঙ্গলবার ধর্মতলা ধর্ণা মঞ্চে দেখা যায় মাত্র 8 জন বিধায়ক ও 6 জন সাংসদকে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে সংখ্যার বিচারে আসল তৃণমূল এবং মমতাপন্থী তৃণমূলের মোট 20 জন বিধায়ক যোগ দেন। এই যে 58 জন বিধায়ক আপাতত, যেমন হাওড়া গ্রামীণ জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়া 9 জন বিধায়কের মধ্যে 8 জন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়া বিধায়কদের মধ্যে 15 জন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। আমাদের কলকাতায় সন্দীপন, কলকাতা, হাওড়া এবং উত্তর 24 পরগনার আমাদের 58 জন যারা আছেন তার মধ্যে 24 জন আজকে আমরা মিটিংয়ে উপস্থিত ছিলাম। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে থাকা 4 তৃণমূল বিধায়ক। তারা হলেন ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় এবং অশোক দেব। বৈঠকে যোগ দেন জাভেদ খান ও অরূপ রায়ের মতো বিধায়করাও। বুধবার নবান্ন সভাঘরে কলকাতা, হাওড়া ও দক্ষিণ 24 পরগনার বিধায়কদের নিয়ে প্রাক বর্ষার প্রস্তুতি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বিধায়কদের সঙ্গে সরকারের সমন্বয়, বর্ষায় জমা জলের দুর্ভোগ থেকে কিভাবে রেহাই পাবেন সাধারণ মানুষ এবং জমা জলে বিদ্যুৎ সৃষ্ট হওয়ার ঘটনা কিভাবে এড়ানো যায় সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। বেলেঘাটার উন্নয়নের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমার এলাকার নির্দিষ্ট কিছু কাজ, কিছু হসপিটাল সংক্রান্ত কিছু পরিকাঠামো উন্নয়ন, এই ধরনের চিঠি জমা দিয়েছি। ধর পাকড় এই যে হচ্ছে, যারা রাজনীতি করছে শুধু তারা অ্যারেস্ট হয়ে যাচ্ছে ইত্যাদি, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী পুলিশকে বলেছেন যে বিরোধী বিধায়কদেরও আপনারা ফোন ধরবেন। প্রশাসনিক বৈঠকে বিরোধীরা উপস্থিত থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকা হতো না। বিজেপি এসে রাজনৈতিক সৌজন্যের ছবি ফিরিয়ে এনেছে। আর মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গীরাও।
যাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। একটা কাজ করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগ কমিটির বৈঠক থাকলে আমি যাব না সেখানে, কারণ বিজেপির কেন্দ্রীয় সরকার আসবে যাবে, কিন্তু যারা প্রতিনিধিত্ব করছেন তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে হয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেটা দেখাতে পারেনি এতদিন করে, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী প্রথম দিনেই কিন্তু সেরা উদাহরণ দেখিয়ে দিয়েছেন, যে বিরোধীদের ডেকে। দলের নিয়ন্ত্রণের পাশাপাশি জোড়াফুল প্রতীকও কি হাতছাড়া হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? অপেক্ষা কি স্রেফ সময়ের? এই জল্পনার মধ্যে কটাক্ষের সুরে সিপিএম নেতা এবং চিকিৎসক ফুয়াদ হালিম ফেসবুকে কার্যত তৃণমূলের ডেথ সার্টিফিকেট লিখেছেন। তিনি লিখেছেন, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বসবাসকারী 28 বছর বয়সী তৃণমূলের মৃত্যু হয়েছে। আমি যত্ন সহকারে রোগীকে দেখেছি। দুঃখের সঙ্গে ঘোষণা করছি, এপাং ওপাং ঝপাংয়ের ঘটনায় গেরুয়ার আতঙ্কে রক্তক্ষরণে তৃণমূলের মৃত্যু হয়েছে। রুমা পাল, সুমন ঘরাই ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, জেলায় বা কলকাতায় অনেক শাড়ি কিংবা মিষ্টির দোকানের নামের আগে আমরা একটা শব্দ প্রায়ই দেখতে পাই, আদি। শরিকি বিবাদে ব্যবসা যদি ভাগাভাগি হয়, শরিকি বিবাদের কারণে কে আসল সেটা বোঝাতে বা বলা যায় দাবি করতে এই আদি শব্দটার ব্যবহার কিন্তু বহু পুরনো, ছোট থেকে দেখে আসছি। এখন সহজ করে বললে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের দোকান টিমটিম করে চলছে, এমনকি প্রতীক হাতছাড়া হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। এখন মমতাপন্থী তৃণমূলের নেতা নেত্রীরা নিজেদের কি পরিচয় দেবেন? আদি তৃণমূল, মমতাপন্থী তৃণমূল, নাকি কালীঘাট তৃণমূল? এটা একটা বড় প্রশ্ন। দেখুন, আজ থেকে 28 বছর আগে কংগ্রেস ভেঙেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সে নয় হলো, কিন্তু ক্ষমতায় আসার পর যেভাবে তৃণমূল একের পর এক দল ভাঙিয়েছে, আজ প্রদেশ কংগ্রেস বলতেই পারে দেখ কেমন লাগে। ভাবুন, একটি মাত্র বিধায়ক সাগরদিঘির বাইরন বিশ্বাস, তাকেও তৃণমূলের ভাঙাতে হবে। একটা পুরসভায় গোটা রাজ্যে ঝালদা, একেবারে পুলিশ নামিয়ে সেটারও দখল করতে হবে তৃণমূলকে। ভাবুন, আজ রাহুল গান্ধী কি বলবেন জানি না, কিন্তু প্রদেশ কংগ্রেস নেতারা অন্তত আড়ালে তো হাসতেই পারেন। সৌম্য আইচ রায়, আমার পরের বক্তা, কি প্রকাশ্যে হাসবে? সুমনদা, একটু আগে অনেকগুলো কথা শুনছিলাম, একটা কথা আজকে খুব মনে পড়ছে। 28 বছর ধরে রাজনীতিতে, হয়তো অনির্বাণরা আমাদের থেকে অনেক ছোট, ওদের ইতিহাস অনেক জানা নেই। ও একটা কথা বলি যে সাপুরের মৃত্যু হয় সাপের ছোবলে। সাপুরে কখনো সাপের ছোবল ছাড়া তার মৃত্যু হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। এই বিষবৃক্ষের ফল ওনার এখন খেতে কেমন লাগছে আমি জানি না। 28টা বছর এই যন্ত্রণা আমরা সহ্য করেছি। এই যে বলছেন না, সত্য মাঝে মাঝে প্রতারিত হয়, কিন্তু সত্য না পরাজিত হয় না, একদিন ঘুরে ফিরে আসবে। এই যে বলছেন বিভীষণ টিভিশন, কত কিছু বলেছেন আপনারা। 1998 সাল দেখছেন, আমরা তার আগের থেকেও ইতিহাস জানি। 1996 সালে 136টা কেন্দ্রে, সোমেন মিত্র তখন সভাপতি, 136টা কেন্দ্রে শুধুমাত্র জোড়া পাতা দিয়ে কংগ্রেসকে পরাজিত করেছিল। 136টা কেন্দ্রে 2000-এর নিচে ভোট পেয়ে কংগ্রেস সেদিন পরাজিত হয়েছিল। তার নেত্রীর নাম কি ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যা যখন 1 হয় পার্লামেন্টে, তখন মাকে মনে হয়, তখন কংগ্রেসকে মনে হয়। তো ধান্দাবাজির একটা সীমা আছে, প্রতিদিন হয় না, প্রতিবার হয় না। আমার আজকে মনে পড়ছে যে আজকে অনেক কথা বলছে, যে পলিটিক্যাল থেফট, রাজনৈতিক চৌর্যবৃত্তির কথা বলছে, চুরির কথা বলছে। এই প্লেগারিজম শুরু হয়েছে এই দলটা যেদিন থেকে শুরু হয়েছে। আজকে বলছেন চুরি, এদের শুরুটাই তো চুরি দিয়ে হয়েছে। আমি তার নাম করব না, স্বনামধন্য সাংসদ তিনি ছিলেন, তিনি যখন সংবিধান লিখছেন তখন কংগ্রেসের সংবিধানটা রাতারাতি চুরি করে তার আগে শুধু তৃণমূল কথাটা জুড়ে দিয়েছিল। সেই সময় একই সংবিধান, পতাকা চুরি করতে হয়েছে, তার আগে শুধু টিএমসি লিখতে হয়েছে। তখনই ঠিক হয়ে গেছিল টিএম লেখাটা টেম্পোরারি মমতা ব্যানার্জি কংগ্রেস হবে, এটা সেদিন ঠিক হয়ে গেছিল। তৃণমূল ছাত্র পরিষদ। কিন্তু সৌম্য, আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই একেবারে প্রকাশ্যে অন ক্যামেরা বলেছেন যে নরেন্দ্র মোদীর সব থেকে বড় টিআরপি রাহুল গান্ধী। আজকে যখন কংগ্রেস সম্পর্কে, রাহুল গান্ধী সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এত মিষ্টি মিষ্টি কথা বলছেন, আমি বলছি তোমার হাইকমান্ডের মন ভিজবে না? দেখুন, আমাদের একটাই কমান্ড, সে কমান্ডটা হচ্ছে হাই, লো, মিডিয়াম, সাইড কমান্ড। এমনি কোন আমরা বুঝি না, আমাদের একটাই কমান্ড। পশ্চিমবঙ্গের কংগ্রেসের প্রতিটা কোনায় কোনায় 50 বছরের লড়াই করা কংগ্রেস কর্মীদের এই হৃদয়, এখান থেকে আমরা লড়াই করি, জানেন তো, এই অন্তর থেকে লড়াই করি। আমাদের কাছে ক্ষমতা নেই, এমএলএ নেই, এমপি নেই, কাউন্সিলর নেই, কিন্তু এই হৃদয় দিয়ে আমরা করি। আমাদের হাইকমান্ড এই হৃদয়।
আজকে আপনাকে বলছি, আমার মনে পড়ছে আজকের দিনে দাঁড়িয়ে কৃষ্ণপ্রসাদ জানা ছেলেটার কথা মনে পড়ছে, আমার মনে পড়ছে অভিজিৎ রহমানের কথা, আমার মনে পড়ছে তপন গান্দুর কথা, আমার মনে পড়ছে আশরাফুল শেখ, তিয়ারুল শেখের কথা, নির্বাচনের দিন সেদিন মারা গেছে। আমার মনে পড়ছে আনিস খান আরজিগড়ের সেই মেয়েটার কথা, আমার মনে পড়ছে তামান্নার কথা। তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আমরা অপেক্ষা করেছিলাম ইতিহাসের পাতায় এই দিনটা লেখা থাকবে। অন্যায়, অবিচার, আপনি জানেন, আপনি চূর্যবৃত্তির কথা বলছেন, এই দলটা প্রতিনিয়ত কি অপরাধ করেছিল আমার কংগ্রেস কর্মীরা, যারা নির্বাচনে জয়লাভ করেছে। আজকে বড় বড় কথা বলছেন তৃণমূলের প্রতিনিধি, আমি জানি না উনি কোন তৃণমূলের প্রতিনিধি, আমার ওর প্রতি যথেষ্ট সহানুভূতি আছে। আমি আজকে আমি বলছি না, আপনাকে দুটো চেয়ার বসাতে হবে আগামী, সেটা শিগগিরই হবে। ওই জন্য আমি লোকেশন বললাম, কালীঘাট তৃণমূল। বলছি অর্কেস্ট্রেটেড করাপশনের জন্ম দিয়েছেন পশ্চিমবাংলায়। কি অপরাধ করেছিল? শুধু জেলা পরিষদে জিতেছিল বলে মুর্শিদাবাদে তাকে 24 মাস জেল কাটিয়েছেন, হাজার হাজার ছেলেকে পানি কেস দিয়েছেন, বিরোধী স্পেস ফাঁকা করেছেন, এমএলএ ক্রয় করেছেন শুধু পুলিশ পেছনে নিয়ে। আর আপনার ক্ষমতার জোরে এই যে নির্বাচিত স্বৈরাচারের জন্ম দিয়েছেন পশ্চিমবাংলার, তার ফল আজকে আপনি পাচ্ছেন। ইট ইজ অটোক্রেট, মানে বলি ইলেক্টেড অটোক্রেসি। আপনি কটা কেস খেয়েছেন? আপনি আমাকে বলুন, এখানে শুধুমাত্র প্রতিবাদ করার জন্য সুমনদা আপনি কটা কেস? তোমরা দুজন আনিস খানের কথা বললে, আনিস খান নিয়ে একটা যুক্তিতর্ক করেছিলাম, তার জন্য 7টা চিঠি এবং প্রিভিলেজ, বিধানসভার প্রিভিলেজ নোটিশ কোনোদিন যায়নি, কিন্তু ইস্যুটা তাই। আমি বলছি আপনাকে, শুধু আনিস খান নিয়ে অনুষ্ঠান করেছিলাম, আমি ভেবেছিলাম একদিন অনুষ্ঠানটা রিপিট দেখব। রাজনীতিতে শুধুমাত্র বিরোধিতা, রাজনীতিতে বিরোধিতা করার জন্য কংগ্রেসকে প্রতিদিন ধ্বংস করেছেন উনি। উনি পশ্চিমবাংলার মাটিতে মাটিতে কংগ্রেসকে শেষ করার চেষ্টা করেছেন। তাই আমি বলছি যে দেখুন, ওনার আজকে দল ভাঙছে, ওনাকে দেখে যেতে হচ্ছে। আর আপনি বলছেন আগামী দিনে দেখবেন, এই যে বলছেন না কালীঘাট তৃণমূল, অমুক তৃণমূল, তমুক তৃণমূল, ওনার ভাইপো আর উনি একসঙ্গে থাকবেন না। আমি আপনাকে এই স্টুডিওতে বসে বলে দিলাম, আগামী দিন উনি একা হয়ে যাবেন, একা হয়ে যাবেন। তার কারণ কি জানেন? তার কারণ স্বার্থপর রাজনীতি, দম্ভ, অহংকার এবং বিরোধী শূন্য করার যে প্রবণতা রাজনীতিতে, তার খেসারত এবং ফসল ওনাকে দিতে হচ্ছে। কিন্তু খানিকক্ষণ আগেই অনির্বাণ বলেছেন যে সেই দিনেও, একা হয়ে যাওয়া দিনে অন্তত অনির্বাণ থাকবেন, এবং ভেরি সিরিয়াস নোট, আমি সেটা অ্যাপ্রিসিয়েট করছি। অনির্বাণ, দেখুন, স্পষ্টভাবে একটা কথা বলি, দল ভাঙাভাঙির কথা হচ্ছিল। আজকের যেটা কংগ্রেস, সেটা কি কংগ্রেস আই হিসেবে কখনো আত্মপ্রকাশ করেছিল? আমার একটু ইতিহাস, আমি একদম এই ইতিহাসে যাব ইতিহাসে তাহলে ইন্দিরা গান্ধী যখন তৎকালীন আসল কংগ্রেস ছেড়ে কংগ্রেস আই করেছিলেন, পরবর্তীতে সেটাই আবার কংগ্রেস হয়ে যায়, তাহলে তিনি কি বিশ্বাসঘাতকতা করেছিলেন? তিনি কি কংগ্রেস ভেঙেছিলেন? তার মানে বিষয়টা এটাই দাঁড়ায় যে শুধুমাত্র টেকনিক্যাল একটা নাম কিংবা একটা প্রতীক, বিষয়টা এটা নয়। তাহলে তোমার অনুষ্ঠানের শুরুতে বেঈমান শব্দটা উদ্ধার একেবারে তোমার উইথড্র করতে হবে ভাই। একেবারে তোমার কথাই তুমি নিজেকে কন্ট্রাডিক্ট করলে। আমি এটা সৌম্যদার কথার প্রেক্ষিতে, এটা কোনো ট্র্যাপ নয় সৌম্যদা। যদি মমতা বন্দ্যোপাধ্যায়, একটু শেষ করে নিতে দাও, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দল বানিয়ে যদি খুব অন্যায় করে থাকেন, তাহলে ইন্দিরা গান্ধী সেম অন্যায় করেছিল। তার কারণ হচ্ছে ইন্দিরা গান্ধী যেটা করেছিলেন সেটা বিজেপির হয়ে ব্যাট না করে কংগ্রেসের হয়ে ব্যাট করছে। আমি ইতিহাসটা ক্লিয়ার করছি, আসল বিরোধী কারে এটা আমি আমার বলার উদ্দেশ্য অন্য কিছু না, বিজেপি কংগ্রেস না, ইতিহাসটা তো বুঝতে হবে। সেটা হচ্ছে বিজেপি তৈরি হয়েছিল কংগ্রেস পার্টি অফিসিয়ালি ভেঙে, তার জন্য আলাদা সিম্বল এসছে, আলাদা অ্যাপ্লিকেশন গেছে। একদম আজকের দিনে যেটা ঘটেছে বা ইন্দিরা গান্ধী যেটা করেছিলেন ওই সময়, সেই সময় কিন্তু এইভাবে তৃণমূলের মতো পদ্ধতি অবলম্বন করা হয়নি। তৃণমূল তৈরির মতো, তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা তো মমতা ব্যানার্জিও নন। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা তৃণমূল জানুন, আমরা রাজনীতি মানুষের কাছে গিয়ে তৃণমূল মানে কে? যতবার এই ধরনের বিভাজন হয়েছে, যতবার এই ধরনের বিভাজন হয়েছে, খুব
খুব পরিষ্কার। আমি আসছি যতবার এই ধরনের বিভাজন হয়েছে, একদল বলবেন যে আরেক দল হাইজ্যাক করে নিয়েছে, আর একটা দল বলবেন অবশ্যই যে ওই পক্ষ নিঃসন্দেহে বেঈমান। সুতরাং এই বিতর্ক ইতিহাসের পথ ধরে আসছে, এটা কেউ 2026-এ বসে নতুন দেখছি না। কিন্তু আমি ইতিহাসের কথায় আসবো, তার আগে কিছুক্ষণের জন্য একটা প্রতিবেদনে একটু বর্তমানে ফিরে আসি। যে প্রতিবেদনে আপনাদের জানাবো যে এই সমীরদার চেয়ারে বসে বিশ্বজিৎ দেব তিনি একেবারে সরাসরি গত সপ্তাহ থেকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেছিলেন। আজকে তিনি দল ছাড়লেন। শ্রেয়াশিস চক্রবর্তী কিছুদিন আগে 2 দফার মন্ত্রী, পরিবহন মন্ত্রী ছিলেন, তিনি আজকে মুখ খুললেন। এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, যা দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আছে, প্রথমে কংগ্রেসে দশকের পর দশক, তারপর অবশ্যই তৃণমূল কংগ্রেসে, তিনিও মুখ খুললেন। কি বলছেন তারা বর্তমানে দেখুন। তিল তিল করে এই দলটাকে শেষ করে দিল অভিষেক। দলটার এত দুর্নীতি, এত চুরি, এত বাটপাড়ি, এ তো এর আগে পশ্চিমবাংলার ইতিহাসে হয়নি। দলের মধ্যে কোথাও কথা বলার যে অধিকার বা যে স্কোপ, সেটার বোধহয় অভাব ছিল। তৃণমূলের দীর্ঘদিনের সৈনিক, পুরনো নেতা, আদি তৃণমূলের অংশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাক্তন মন্ত্রী। তৃণমূল যখন ভেঙে টুকরো টুকরো, তখন সেই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর গলায় শোনা গেল চাঞ্চল্যকর বক্তব্য। কিভাবে তৃণমূলের গরিমা সবকিছু নষ্ট হয়ে গেল। তিল তিল করে এই দলটাকে শেষ করে দিল অভিষেক। কর্পোরেট কালচার আনলো, আদার্স কালচার আনলো, এক্সটর্শনের কালচার আনলো, মাফিয়া কালচার আনলো, সব কালচারকে এখানে একসাথে মিশিয়ে দিল। এখন আমার মনে হয় রিটায়ার করে, এমনি তো মনে হয় পার্লামেন্টে এটা কমিটিতে প্লেস হবেই, ওর মেম্বারশিপ চলে যাবে পার্লামেন্টে, তখন আর কি করবে, ওকে বিদেশে চলে যাওয়াই ভালো। হ্যাঁ, বিনয় মিশ্র ওর বন্ধু আছে তো ওখানে থেকে গেলে কোনো আইল্যান্ড আছে, আইল্যান্ডে থাকা ভালো, আর এখানে থাকতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি দায়ী করব, কিন্তু তার সাথে আমি মমতাদিকেও দায়ী করব। এনারা দুজনে দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরের বাইরে গিয়ে এই দুর্নীতি হয়েছে, এ কথা কেউ বিশ্বাস করবে না। অসম্ভব ব্যাপার। এত বড় একটা ঘটনা, অভয়া আরজি করের ঘটনা, মুখ্যমন্ত্রী হিসাবে ওনার উচিত ছিল আইনের শাসন দেওয়া। সেটা না দিয়ে উনি অপরাধীদের, যত অপরাধী ছিল এবং যাদের নামে অভিযোগ, তাদেরকে গার্ড করার চেষ্টা করেছেন। ঘুরে ফিরে বহু নেতা নেত্রীর গলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ। দাবি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরানো ওটা ওনার ব্যাপার। আমি শুধু বলবো, নেত্রীর ভাবুন, একটু ভেবে চিন্তা নিন, বাবা প্র্যাকটিস করুন, কি দিদি ভেবে সিদ্ধান্ত নিন। রাজনীতি ছাড়ার ইচ্ছা প্রকাশ করলেন আরেক তৃণমূল নেতা, রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী। অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছে, সে যে পদক্ষেপগুলো নিয়েছে, যে স্টাইলে করেছে, সেটা কাউকে হয়তো ব্যথিত করেছে, নাকি করছিলেন। এটা আমার মনে হয়েছে যে দলের মধ্যে কোথাও বোধহয় এই বিধায়ক বলুন এবং সাংসদ বলুন, তাদের কিছু কথা বলার যে অধিকার বা যে স্কোপ, সেটার বোধহয় অভাব ছিল, এবং তার জন্যই কিন্তু এই বিকল্প ব্যবস্থা তৈরি হয়ে গেল। এদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, তার কালীঘাটের বাড়িতে গিয়ে বুধবার নোটিশ দিয়ে আসেন ইডির অফিসাররা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে খবর, 15 তারিখ তলব করা হয়েছে তাকে। সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ ও সোমক লাহিড়ির রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এবারের বিষয়টা প্রতীক, কিন্তু ব্যাপারটা মোটেই প্রতীকই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অনেক কিছু। অধিকাংশ মানুষ তো প্রতীক দেখেই ভোট দেন, আর সেই জন্যই তৃণমূলের জোড়াফুল প্রতীক কার কাছে থাকবে সেই নিয়ে টানাপোড়েন নিছক সময়ের অপেক্ষা। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই নেবে নির্বাচন কমিশন, কিন্তু প্রশ্নটা হলো যে এই দড়ি টানাটানিতে ঘাসফুল প্রতীকটা কি আদৌ থাকবে, নাকি ভোটের রাজনীতি থেকে চিরতরে মুছে যাবে? নির্বাচন কমিশনের ভাষায় টেকনিক্যালি এই মুছে যাওয়াটাকে বলা হয় প্রতীক ফ্রিজ হয়ে যাওয়া। আমি এই প্রশ্নটা আজকে তুলছি এই কারণে যে অতীতে ভারতের ইতিহাসে এই রকম একাধিক উদাহরণ আছে। 1977 সালে নির্বাচনে কংগ্রেসে ভরাডুবি হওয়ার পর কংগ্রেস ভাগ হয়ে গেল। ইন্দিরা গান্ধী তৈরি করলেন নতুন দল কংগ্রেস আই। ইন্দিরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করলেন যে গাই বাছুর প্রতীকটা তাকেই দেয়া হোক।
কিন্তু নির্বাচন কমিশন তখন বলল না, এই প্রতীক কংগ্রেসের কোনো গোষ্ঠীকেই দেয়া হবে না। ইন্দিরা গান্ধী শটান চলে গেলেন সুপ্রিম কোর্টে, কিন্তু তারা নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি। অবশেষে 1978 সালের 2রা ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ইন্দিরা গোষ্ঠীকে অফিসিয়ালি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আই হিসেবে স্বীকৃতি দিল এবং দলের নতুন প্রতীক হলো হাত, কেউ বলেন পাঞ্জা। অর্থাৎ গাই বাছুর প্রতীকের সঙ্গে আর কোনো সম্পর্কই রইল না, গাই বাছুর প্রতীকটারও কোনো অস্তিত্বই রইল না, ফ্রিজ হয়ে গেল। এখন তৃণমূলে জোড়াফুল প্রতীকের হাল কি সেই রকম হতে পারে, নাকি মহারাষ্ট্রে যেভাবে ঠাকরে পরিবারের হাত থেকে শিবসেনা নামটা এবং তাদের নির্বাচনী প্রতীক ওই তীরধনুক এখন একনাথ শিন্ডের হাতে চলে গেছে? যেমন জলের প্রতিষ্ঠাতা ছিলেন শরদ পাওয়ার, তার কাছ থেকে এনসিপি নামটা এবং ঘড়ি চিহ্নটা তার ভাইপো অজিত পাওয়ারের কাছে চলে গেছিল, সেই রকম মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম এবং প্রতীক খোয়াতে চলেছেন আগামী দিনে, এবং হয়তো এই সংখ্যাগরিষ্ঠ নেতা তারাই এই প্রতীকের অধিকারী হবেন। এটাও হতে পারে, প্রতীক ফ্রিজ হতে পারে, অথবা কোনো একটি গোষ্ঠী এই প্রতীকের অধিকারী একেবারে ইসি শিলমোহর দিয়ে হতে পারেন। যে দলটা সাইনবোর্ড হয়ে যাবে, এই দলটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, সাইনবোর্ড হয়ে যাবে। সরকার গেছে, ক্ষমতা গেছে, চেয়ার গেছে, এবার কি প্রতীকের পালা? তৃণমূলের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের বেহাত হওয়া কি স্রেফ সময়ের অপেক্ষা? রাজ্য রাজনীতিতে তোলপাড়ের মধ্যে এখন সবথেকে বড় প্রশ্ন এটাই। দলের রাশ ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে বেরিয়ে গেছে। তৃণমূলের প্রতীকে জয়ী 80 জনের মধ্যে 60 জনই এখন বিদ্রোহী। বুধবার বিধানসভার স্পিকারকে চিঠি দিয়ে তাঁরা জানিয়েছেন তাঁরাই আসল তৃণমূল। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতীকে 80 জন বিধায়ক তারা নির্বাচিত হয়েছেন, তার মধ্যে 60 জন বিধায়ক আপাতত মনে করেছেন রীতিনীতি মেনে যে এটাই হচ্ছে এই অষ্টাদশ বিধানসভার ভেতরে প্রিন্সিপাল অপোজিশন, এবং আমরা তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করছি। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, বিদ্রোহীদের এই আসল তৃণমূল কি এবার ঘাসফুলকে নিজেদের প্রতীক বলে দাবি করবে? 2022 সালে মহারাষ্ট্রে একনাথ শিন্ডের নেতৃত্বে উদ্ধব ঠাকরে শিবসেনা ছেড়ে বেরিয়ে গেছিলেন 2/3 বেশি বিধায়ক। এই শিবিরের আবেদনের ভিত্তিতে তাদেরই আসল শিবসেনা বলে ঘোষণা করে নির্বাচন কমিশন। শিবসেনার তীরধনুক প্রতীকও পায় শিন্ডের আসল শিবসেনায়। বাল ঠাকরের তৈরি দল এবং তার প্রতীক দুটোই হাতছাড়া হয় ঠাকরে পরিবারের। একইভাবে অজিত পাওয়ার অধিকাংশ বিধায়ককে নিয়ে দল ছাড়ায় দলের নাম এবং প্রতীক হারিয়েছিলেন মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ার। এবার এ রাজ্যেও কি তেমনটাই হতে পারে? এখানে যদি দুটি গোষ্ঠীর দাবি থাকে তাহলে সংখ্যাগরিষ্ঠ যে গোষ্ঠী তার কাছে দলীয় যে প্রতীক সেই প্রতীক চলে যাবে। আর যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই বিরোধী গ্রুপ আসে, বিদ্রোহী গ্রুপ আসে, তারা যদি নতুন কোনো সিম্বল দাবি করেন তাহলে সেটাও পেতে পারেন। এই কমিশনের কাছে অধিকার রয়েছে যে এই সিম্বল কাউকে না দিয়ে ফ্রিজ করে দিতে পারেন, অথবা দুই গোষ্ঠীকে নতুন নতুন সিম্বলও দিতে পারেন। এবার যদি এরা নতুন দল ক্লেম করেন, মানে সমস্ত সম্পত্তি এবং পার্টিটাই ওদের, সিম্বলটা এটাই, এর জন্য ইলেকশন কমিশনের কাছে যেতে হবে। সেখানে পার্টি সংগঠনের কনস্টিটিউশন কি আছে সেটা দেখা হয়, কিন্তু সর্বোপরি এটাও দেখা হয় যে কতজন বিধায়ক এটাকে সাপোর্ট করছেন। আর আরেকদিকে আরেকটা তত্ত্বাবধান যেটা থাকবে সেটা হচ্ছে কোর্ট, এবং সেটা চ্যালেঞ্জ হবে কি না। সুতরাং একটা লিগ্যাল ব্যাটেলের মধ্যে দিয়ে যেটা যাবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আবার 1977 সালের নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর ইন্দিরা গান্ধী নতুন দল তৈরি করে নির্বাচন কমিশনের কাছে গাই বাছুর প্রতীক চেয়ে আবেদন করেন, কিন্তু নির্বাচন কমিশন সেই প্রতীক আর কাউকেই দেয়নি। তাহলে কি এরকমও হতে পারে যে ভোট রাজনীতি থেকে ঘাসফুল চিহ্নটি চিরতরে মুছে যাবে? মাননীয় স্পিকার যদি তাদেরকে রেকগনিশন দিয়ে দেয় অ্যাজ এ লিডার অফ দি অপোজিশন, এবং তারা যদি ইলেকশন কমিশনকে তাদের দাবিপত্র প্লেস করে দেখিয়ে দিতে পারে যে ম্যাক্সিমাম এমএলএস আজ তাদের সাথে আছে, আলটিমেটলি যদি এটা দেখিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সিম্বলটা কিন্তু এরাই পাবে। ঋতব্রত উইল গেট দি সিম্বল। মমতা ব্যানার্জিকে কিন্তু সিম্বল হারাতে হবে। প্রতীক চিহ্ন জোড়াফুল কিন্তু আর মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকবে না, এটা আমি বলে দিতে পারি।
মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখন জোর জল্পনা, আর সেই সঙ্গে জোড়াফুল প্রতীকের ভবিষ্যৎ নিয়েও প্রশ্নের শেষ নেই। সন্দীপ সরকার ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমার পরের বক্তা রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কি মনে হয়? দেখুন, এই মুহূর্তে তো বলা সম্ভব নয় ইলেকশন কমিশন কি করবে, তবে 2022 সালে একনাথ সিন্ডের হাত ধরে যেভাবে মহারাষ্ট্রে তীর্ধনুক চিহ্ন একনাথ সিন্ডের আসল শিবসেনা হিসেবে স্বীকৃত হয়ে গেছিল, যে অবস্থা 42 জন এমপির মধ্যে কজন তার ধর্ণা মঞ্চে বসছেন এবং আজকে তো 60 জন বলে দিচ্ছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই, এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে জোড়াফুল যে প্রতীক চিহ্ন, সেই প্রতীক চিহ্নের অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, এবং ভবিষ্যতে এই প্রতীক চিহ্ন কি করবে নির্বাচন কমিশন, এটাকে ফ্রিজ করে দেবেন নাকি এটা এদেরকে দিয়ে দেবেন সেটা তাদের ব্যাপার। কিন্তু এটা হওয়ার ছিল। একনাথ সিন্ডের সঙ্গে একটা তফাৎ আছে অবশ্য, একনাথ সিন্ডের সঙ্গে তফাৎটা এই জায়গাটাই তফাৎ যে একনাথ সিন্ডের ওখানে বিজেপি গভর্নিং পজিশনে ছিল না, এখানে মাইনরিটি গভর্নমেন্ট ছিল এবং তাদের সাপোর্টের কোনো প্রয়োজন ছিল না, এবং সে সরকারের সঙ্গে জোটও হয়নি। এই যে কথায় হচ্ছে না এখন যে মহারাষ্ট্র মডেল বা একনাথ সিন্ডে মডেল, এটা সম্পূর্ণ ভুল। তার কারণ মাইনরিটি গভর্নমেন্ট নয়, শান্তন বাবুরা 208টা সিট পেয়েছেন এখানে, আর 2 হচ্ছে যেখানে তো বিদ্রোহীরা বিরোধী দলে বসছে, তারা তো সরকারের সঙ্গে জোট করছে। 208টা সিট পেয়ে গেছে বিজেপি, তাদের কিন্তু এদের দরকারও নেই, সুতরাং সেই দিক থেকে মডেলটা একসঙ্গে মেলানোর কোনো জায়গায় নেই, কিন্তু এটা হওয়ার ছিল। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে এসেছিলেন মতাদর্শহীন ভাবে এসেছিলেন শুধুমাত্র নেতিবাচক ভোটের ভিত্তিতে সিপিআইএমকে পরাজিত করতে। এই পরাজিত করার পরে তার যে দলটা সেটা চূড়ান্ত দুর্নীতির উপর দাঁড়িয়েছিল, অর্থাৎ লুট, সিন্ডিকেট, কাটমানি, ধর্ষণ, চুরি, যত ধরনের দুষ্কর্ম আছে গোটা পশ্চিমবঙ্গকে গত 15 বছর ধরে রসাতলে পাঠিয়েছে তৃণমূল দল। এবং এই সময় তৃণমূল দলের যে কাণ্ডারি সারাক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এটা দেখেছেন তা নয়, এটাকে সম্পূর্ণভাবে তারা সাপোর্ট করেছেন। বিভিন্ন জায়গায় নির্বাচনের আগে দাঁড়িয়ে তিনি বলছেন, যাকে তিনি বোমা বাঁধছে বলে বলছেন, অর্থাৎ শওকত মোল্লা কোথায় বোমা বাঁধে তিনি জানেন, তাকে বলছেন তাকে সুরক্ষা না দেওয়া হলে তিনি তার নিজের সুরক্ষা দিয়ে দেবেন। বলছেন জ্যোতিপ্রিয় মল্লিক নাকি যাকে চুরির দায়ে অভিযুক্ত, তাকে তিনি বলছেন তিনি হচ্ছেন বেস্ট পারফর্মার অফ আওয়ার গভর্নমেন্ট, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আরজি করের প্রিন্সিপাল যিনি জেলে এখনো পড়ছেন তাকে তিনি রাতারাতি ট্রান্সফার করে তাকে বাঁচাতে চাইছেন, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে দুষ্কর্মগুলোকে সাপোর্ট করে গেছেন, এবং তারই ফলশ্রুতি হিসেবে আজকে এই ঘটনা ঘটেছে। দেখুন, এই যে তৃণমূল দলের যে লোকগুলো আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এসছে, এদের কেউ শুদ্ধ পুরুষ নয়, এদের গায়ের দুর্গন্ধ দূর করতে এরা ক্ষমতার পাশে আসতে চাইছে এবং রাজনৈতিক ক্ষমতার পাশে আসতে চাইছে এবং একই সঙ্গে প্রশাসনিক সুরক্ষা পেতে চাইছে। সুতরাং তারা আর একটা এই ধরনের ঘটনা তারা ঘটাচ্ছেন এবং তারা রাজনীতির মঞ্চে আবির্ভূত হয়েছেন। কিন্তু এটা ঘটনা যে তারা কিন্তু বলবার মতো অবস্থাতেও ছিলেন না। যেদিন হারলেন সেদিন আজকে অনির্বাণ বলছেন, কিন্তু সেদিন বলুন, সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উঠে দাঁড়িয়ে অভিবাদন করতে হবে। এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কত বড় ব্যক্তি যে 70 বছর বয়স্ক যদি কোনো বিধায়ক থাকেন তাকে উঠে দাঁড়িয়ে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় নন যে 40-4 দশক ধরে বিভিন্ন রাজনীতির মঞ্চে বিভিন্ন বাস্তব তৃণমূলের জায়গায় দাঁড়িয়ে রাজনীতি করে মার খেয়ে এখানে এসছেন, তাকে উঠে দাঁড়িয়ে অভিবাদন করতে হবে, তাদেরকে উঠে দাঁড়াতে হয়। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের মধ্যে তো ক্ষোভ ছিল এবং দলের মধ্যেও যে ক্ষোভ ছিল এটাও কিন্তু পরিষ্কার। অর্থাৎ একই ধরনের একই সঙ্গে এটা ঘটনা, তাদের গায়ে দুর্গন্ধ তারা দূর করতে চাইছেন, কিন্তু দলের মধ্যে যে গণতন্ত্র ছিল না, একটা স্বৈরতন্ত্র নিয়ে এসেছিলেন, এইটা কিন্তু পরিষ্কার। এখন এই যে ঘটনাটাকে আমি সব শেষ কথাটা একটা বলবো, এতে লাভ কার হচ্ছে? এটাতে কিন্তু বিজেপি সবচেয়ে বেশি লাভবান হবে। তার কারণ ইন্ডি জোটের সবচেয়ে বড় শরিক ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল। যখনই এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল দল চলে গেল
মানে নিয়ন্ত্রণ হারালো, তার সমস্ত কিছু কন্ট্রোল অন্যদের হাতে চলে গেল, তখন ইন্ডি জোটে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব কমে যাবে। অর্থাৎ দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব কিন্তু আর ক্রমশ কমবে এবং আর সেই থাকবেও না আগামী ভবিষ্যতে। বলছি যে আমার একটা কথা মনে পড়ছে, এবং সুমন তুমি সেখানে ছিলে, এই যে অভিষেক কে বলেছে সব সিনিয়র মানুষদের তোমরা উঠে অভিবাদন জানাও, সেম এটা ওনার ক্যারেক্টার। কেন আমি বলছি, যখন এরা জিতলো 2009 মানে লোকসভায়, সুমন সেদিন তুমি উপস্থিত ছিলে, আমাদের চিত্রশিল্পী শোভা প্রসন্নর বাড়িতে সেই মিটিংটা ছিল। উনি ওনার সমস্ত নতুন এমপিদের নিয়ে এসছে সুভাদার বাড়িতে, আমরা ওখানে ছিলাম। আমরা বলতে বিভিন্ন ফিল্ডে, তার মধ্যে আমি, জয়, এরকম আরো অনেকে, মহাশ্বেতাদি, সবাই ছিলাম। উনি আর আমরা একটা ঘরে বসে আছি সুভাদার, আর এমপিরা একটা ঘরে বসে আছে। কে এমপি? বয়স্কদের মধ্যে সৌগত দা, শিশির অধিকারী, সুমন মনে করো, সমস্ত অনেক মানে সিনিয়র লিডাররা। উনি কি বললেন, তোমরা সব একে একে এখানে আসো, কলকাতার ইন্টেলেকচুয়ালদের সাথে নিজেরা পরিচিত হও, উঠে দাঁড়িয়ে যে যার নাম বলো। এটা কি আমি বিস্মিত হয়ে গেছিলাম যে শিশির অধিকারী। দর্শকদের বোঝার জন্য বলে দিই, আমি অ্যাক্ট করি যে এই মিটিংয়েই মমতা বন্দ্যোপাধ্যায় অন ক্যামেরা এবিপি আনন্দকে ইন্টারভিউ দিয়ে বলেন যে যারা আজকে যাদের দেখে উঠে দাঁড়ানোর নিদান দিয়েছিলেন, সমীরদা যেটা ঘটনাটা বললেন, যে এদের সঙ্গে সেই অংশটা কিন্তু কোনোদিন হয়নি, একেবারে অন ক্যামেরা আর্কাইভে আছে, ওইখানেই আমি একটা ইন্টারভিউ নিই। তখন উনি বলেছিলেন এদের সঙ্গে নিয়মিত সরকার বসবে, কমিউনিকেট করবে, প্রয়োজন হলে টাউন হলে বসবে, এবং কোথায় ভুল হচ্ছে না হচ্ছে সমালোচনা খোলা মনে বলবেন। ওই পার্টটা অবশ্য কোনোদিন হয়নি। হ্যাঁ, মমতা ব্যানার্জি জিতে আসার পরে, মুখ্যমন্ত্রী হওয়ার পরে, তখন রবীন্দ্র সার্ধশতবার্ষিকী চলছিল, সবাই মনে আছে। এবার 25শে বৈশাখ, যেটা রবীন্দ্র সদনের ভেতরে প্রোগ্রামটা হয়, উনি বললেন এবার রাস্তায় হবে, মনে করে দেখো। টাউন হলে আমাদের সবাইকে ডাকা হয়েছে, গানের ফিল্ডের অনেকে ছিলেন, ছবি আঁকার জগৎ থেকে আমি ছিলাম, এরকম আরও বিভিন্ন লোক এবং ওনার অফিসাররা। তো উনি যখন বলছেন, আমি না এরকম হাতটা তুলেছি। প্রথম কথা, উনি চিঠি দিয়ে ডেকেছেন আলোচনা সভায়। এবার আমি যখন হাতটা তুললাম, সমীরদা কিছু বলবে, আমি বললাম দেখুন দিদি, আমার একটা রিকোয়েস্ট আছে, আমি আমার ছোটোবেলা থেকে দেখছি 25শে বৈশাখ রবীন্দ্র সদন চত্বরে গোটা বাংলার যারা কবিতা চর্চা করে, সঙ্গীত চর্চা করে, সবাই ওখানে চলে আসে সকালবেলা, এবং সারাদিন থাকে, সবার সাথে ইন্টারঅ্যাকশন হয়। কিন্তু আপনার যদি করতে হয় আপনি ভেতরেই করুন। তখন হলো মানে উনি যা বিহেভ করলেন, আমার খালি মনে হয়েছিল যে তাহলে আমাদের ডাকলেন কেন। বেশ, আমি এই দিকে আমি আসবো, কিন্তু তার আগে যেহেতু সমীরদা এই অনুষ্ঠান শুরু করেছিলেন যে সমীর আইচকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে কি বলেছিলেন, আমি দ্রুত আর্কাইভে খুঁজে পেয়েছি, একবার দেখাই। সমীর আইচ একদিন মিছিলে এসেছেন বলে পরিবর্তন হয়ে গেল, সেটুকু যদি বলে আমি তোকে সম্মান করি, কিন্তু এটা নয় তিনি তৃণমূল কংগ্রেসের লোক, কোন জীবনে তৃণমূল কংগ্রেস করেনি। কেন মিথ্যে কথা বলবেন লোককে? তিনি একজন আর্টিস্ট, বলুন একজন শিল্পী, কে অসুবিধা জানিয়েছে? জীবনে তিনি তৃণমূল কংগ্রেস করেনি, এটা বলতে যাবেন না প্লিজ, দয়া করে। চ্যানেলে বসে তৃণমূল কংগ্রেসের লোক বলে মিথ্যাচার করবেন না। করতে করতে দেখবেন বাঘ এসছে বলে সত্যিকারে যেদিন বাঘের পালে পড়বেন না, সেদিন কিন্তু বাঘ খেয়ে নেবে। সমীর আইচ অবশ্য কোনোদিন নিজেকে তৃণমূল কর্মী, তৃণমূল নেতা কিছুই বলেননি। যাই হোক, কথা বলছি, এখানে রবীন্দ্রনাথের কথা শুনে যেটা বুঝলাম, যে সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে থেকে দাঁড়ানোর কথা বলা হয়েছে বলে সবাই ছেড়ে চলে গেল, না দাঁড়াতে বললে সবাই থেকে যেত। তারা এতটাই মানে তারা এত এই নীতি নৈতিকতার বিষয়টাই দাঁড়ানো। আচ্ছা আমি বলছি রবীন্দ্রনাথ, আমি শেষ করে ঠিক একদম ওইটুকু একটা ছেলে তো, চৌঠা মেয়ের আগে কে বলতো তাদেরকে দাঁড়াতে? নিজেরা উঠে দাঁড়াতেন। তাই তো, তার মানে এরা সুবিধাবাদী বলে গেছে, আমি সেটাই বলছি। দাঁড়াতে বলা, বসতে বলা না, আমাকে শেষ করতে দিন। সবাই মিলে বলছে, আমাকে উত্তরটা দিয়ে দিন। আজকে যারা যারা অভিযোগ করছেন, আপনি বলুন তো, চৌঠা মেয়েতে ক্ষমতায় যদি গায়ের জোরে হারিয়ে না দেওয়া হতো, বলতো কেউ? বলতো অভিষেককে দেখে, অভিষেক দাকে দেখে তখন নিজে থেকে দাঁড়াতো কেন? শুয়েও পড়তো, দরকার হলে পা ধরে নিত। ধরতো কি ধরতো আপনি বলুন তো? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখে দাঁড়াতে বলে গান পয়েন্টে তো বলেন, নিজেরাই তো দাঁড়াতো, লাফাতো।
আমি অনির্বাণের সঙ্গে একমত, কিন্তু কথা হচ্ছে যারা টিকিট নিল তারা ধান্দাবাজ, যারা টিকিট দিল তারা ধান্দাবাজ নয়, তাদের কোনো অভিযোগ নেই। হ্যাঁ, কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতার মধু একমাত্র সিমেন্টিং ফ্যাক্টর। আমাকে প্রশ্ন আছে, ভালো খেলোয়াড় ছিল, তাকে সরিয়ে দিয়ে ঋতব্রতকে নিয়ে আসলো। কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্ত বড় দোষ কি জানেন? তারা বেঈমানদের চিনতে পারে। আমি আশা করি চিনতে পারিনি। এক্ষুনি সৌম্য বলবে যে কংগ্রেসের সব থেকে বড় দোষ হচ্ছে তারা বেঈমান মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতে পারেননি। ইতিহাস থেকে সবাই বিভাজনে তুমি বেঈমান একদলকে বলবেই, এটা নতুন কিছু নয়। কথা বলছি, ধান্দাবাজ বাঁচতে বাঁচতে তো ঠক বাঁচতে এক মিনিট পরে দিন। এটা ধান্দাবাজি প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, এখন সব ধান্দাবাজ এক জায়গায় হয়েছে, সরকার থেকে চলে গেছে, যে যার ট্রেন ধরে অন্য দলে চলে যাচ্ছে, অন্য দলে চলে যাচ্ছে। এটা যাচ্ছি না দাদা, কেউ যাচ্ছি না, একজন তো থাকবে। আমি সাধারণ মানুষের কথা আসবে, একটা সোজা কথা বলি, সেটা হচ্ছে যখনই বিভাজন হয় এক দল অবশ্যই আরেক দলের বিরুদ্ধে অভিযোগ করে, এবং তার মধ্যে অবধারিতভাবে শব্দটা বিভিন্ন ভাষায় বিভিন্ন সময় হয়তো শব্দটার মানে শব্দ বন্ধটা পাল্টে যায়, কিন্তু এই মূল ফিলটা থাকে বেঈমানের। একদল আরেক দলকে বেঈমান বলে, ইতিহাসের সাক্ষী। কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আমরা কিছু মন্তব্য দিয়ে দিই এই মুহূর্তে হাওয়া কোন দিকে বোঝার জন্য। ভোটে হারার 1 মাসের মধ্যে ভেঙে খান তৃণমূল। ঘাসফুল প্রতীকটাও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে এমনটা মনে করছেন 11% লোক, থাকবে না এ বিষয়ে নিশ্চিত 88% লোক, বলতে চাননি 1%। তৃণমূলের অন্দরে তৈরি হওয়া ক্ষোভের আগুনেই কি ছারখার তৃণমূল? লাগাতার দুর্নীতি, ঔদ্ধত্য, তোলাবাজিকে প্রশ্রয় দিয়েই কি নিজের পতন ডেকে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়? 78% মনে করছেন এক্স্যাক্টলি তাই, নয় মনে করছেন 20% লোক, বলতে চাননি 2%। 80-র মধ্যে 58 জন বিধায়ক ঋতব্রতদের সমর্থনে সই করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অস্তিত্ব কি সংকটের মুখে এমনটা মনে করছেন 82% লোক, 17% তা মানতে চাননি, 1% বলতে চাননি। কুণাল ঘোষকে দিয়ে বিবৃতি দিয়ে কি কার্যত ববি হাকিমের ওপর মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করলো মমতার তৃণমূল? 95% মনে করছেন একেবারে তাই, তা মানতে চাননি 4%, বলতে চাননি 1%। সরাসরি মন্তব্যে আসবো। অমর ধর বলছেন একটা দলে এত দুর্নীতি থাকলে এবং প্রশ্রয় দিলে সেই দলের এই অবস্থাই হয়। রুমা দত্ত বলছেন কংগ্রেসকে সাইনবোর্ড করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তার দল সাইনবোর্ড নয় একেবারে বায়বীয় বস্তু হয়ে গেছে। মিহির কানুনগো বলছেন তৃণমূলের মূলটাই যদি উপড়ে যায় তাহলে ঘাসফুল যে শুকিয়ে যাবে সেটাই স্বাভাবিক। সমর দত্ত বলছেন দল ভাঙানোর জন্য বিখ্যাত তৃণমূলকে কারোর ভাঙতে হলো না, নিজেরাই ভেঙে গেল। কল্লোল চৌধুরী বলছেন অপরাধকে প্রশ্রয় দিলে কি ফল হয় তার উদাহরণ হয়ে থাকবে তৃণমূল। ঠিক এই জায়গা থেকে খানিকক্ষণ আগে রবীন্দ্রনাথ দা যেটা বললেন, আমি আবার তাকে সমর্থন করি যে সত্যি যারা বলছেন এখনো পর্যন্ত এ রাজ্যের বিশেষ করে বিধানসভার চেহারাটা যা, তাকে কোনোভাবে শিন্ডে মডেল বা মহারাষ্ট্র মডেল আমরা বলবো না। কেন বলবো না? তার কারণ সেখানে ছিল মাইনরিটি সরকার, তাদের এই সমর্থনটা জরুরি ছিল। এখানে ইতিমধ্যেই বিজেপিকে 208টা আসন দিয়েছেন এ রাজ্যের মানুষ, সুতরাং বিজেপির এই সমর্থনের দরকার নেই, 1। এবং 2 হচ্ছে যে তারা কিন্তু জোট করছে সরকারের সঙ্গে নয়, একেবারে স্পষ্ট ভাষায় বলছি, বিদ্রোহীরা বিরোধী দলেই বসছে, বিধানসভায় বিরোধী আসনেই বসছে। এই কারণে আমরা বলছি এটা শিন্ডে মডেল নয়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবেধন নীলমণি দল এখন ভেঙে টুকরো টুকরো। ভোটে হারার 1 মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শেষ। দিদির হাতে আর দল নেই, দিদির হাত থেকে দল অনেক আগে বেরিয়ে গেছে। দলেরই অন্তরে তৈরি হওয়া ক্ষোভের আগুনেই ছারখার হয়ে গেল তৃণমূল। অন্য কোনো দলকে কিছু করতে হলো না। বছরের পর বছর তৃণমূলের অন্তরে যে অসন্তোষের বারুদ জমেছিল তার বিস্ফোরণেই ছিন্ন ভিন্ন হয়ে গেল দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি দায়ী করব, কিন্তু তার সাথে আমি মমতাদিকেও দায়ী করব। তৃণমূলের প্রতীকে নির্বাচিত বিধায়কের বিদ্রোহ ঘোষণাকে অনেকে অতি উৎসাহী হয়ে মহারাষ্ট্রের শিন্ডে মডেলের সঙ্গে তুলনা করছিলেন, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এ রাজ্যের তৃণমূলের মধ্যে যা ঘটেছে তার সঙ্গে মহারাষ্ট্রের শিন্ডে মডেলের কোনো মিলই নেই। কারণ শিবসেনায় যখন বিদ্রোহ হয় তখন তারা মহারাষ্ট্রে ক্ষমতায়, শিবসেনায় ভাঙনের ফলে সে রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছিল। একনাথ শিন্ডের বিদ্রোহে মহারাষ্ট্রে বিজেপির লাভ হয়েছিল,
তাদের সমর্থন ছাড়া বিজেপি মহারাষ্ট্রের সরকারই করতে পারত না। কিন্তু এই রাজ্যে বিজেপি একাই 208টি আসন পেয়েছে। তার ফলে তৃণমূলে কি হচ্ছে, তৃণমূল ভাঙছে না গড়ছে, তাদের তাতে কিছু যায় আসে না। তাদের সরকার এমনিতেই নিরাপদ। তাই মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের হাত থেকে শিবসেনা নেতৃত্ব একনাথ শিন্দের হাতে চলে যাওয়ার সঙ্গে এ রাজ্যে তৃণমূলের হ্রাস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে চলে যাওয়ার কোনো সম্পর্ক নেই। সিন্ধে মডেলটা সঙ্গে কোনো মিল আমি তো দেখতে পাচ্ছি না। এরা দলের মধ্যেই শাসনটা ধরতে চাইছে, বোধহয় তার অভিষেককে সরাতে চাইছেই বলেই এই ব্যাপারটা রয়েছে। কিন্তু একনাথ শিন্দে কিন্তু বলেনি যে উদ্ধব ঠাকরে বা তার ছেলেকে সরাতে হবে, সে ধরনের কিন্তু তারা কিন্তু এটা ছিল না। এখানে আমরা দেখলাম এই লক্ষ্যটাই কিন্তু অভিষেককেই সরানো। 2022 সালে একনাথ শিন্দের নেতৃত্বে উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন শিবসেনার 29 জন বিধায়ক। সংখ্যা হারিয়ে উদ্ধব ঠাকরে, কংগ্রেস ও এনসিপির জোট সরকার পড়ে যায়। অন্যদিকে শিবসেনার বিদ্রোহীদের হাত ধরে বিজেপি, যারা সেই সময় বিরোধী আসনে ছিল। জোট বেঁধে মহারাষ্ট্রের সরকার গঠন করে তারা। পরবর্তীকালে আসল শিবসেনা হয় একনাথ শিন্দেরাই। শিবসেনা ভেঙে গেছিল তার কারণ উদ্ধব ঠাকরে তিনি কিন্তু শিবসেনা বিজেপি বা কট্টর হিন্দুত্ববাদী যে জোট তার থেকে সরে গিয়ে কোথাও তারা কংগ্রেসের সঙ্গে যাচ্ছিল। এই যে আদর্শগত বিচ্যুতি, সেই প্রশ্নটা শিন্ডে তুলেছিলেন এবং ভেঙে গেছিল শিবসেনা। পশ্চিমবঙ্গে আমরা দেখলাম খুব সহজভাবে তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রত্যেকের মনে নেতৃত্ব নিয়ে প্রশ্ন ছিল। যাদের মনে এই প্রশ্ন ছিল তারা সেটা আজকে সবার সামনে ব্যক্ত করেছে। ফলে এটা ক্ষমতার প্রশ্ন, নেতৃত্বের প্রশ্ন, কার হাতে তৃণমূল কংগ্রেসের রাশ থাকবে সেই প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এখন নিশ্চিহ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অস্তিত্বই এখন বিপন্ন। আর উল্টো দিকে গোটা বিষয়টি তাড়িয়ে উপভোগ করছে বিজেপি। দীপক ঘোষ ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।